আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও লেসনটিতে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক শতকরা সংযুতি নির্ণয় করা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো শুরুতেই আমরা দেখে নেব শতকরা সংযুতি কাকে বলে, কিভাবে বের করতে হয়। শতকরা সংযুতি থেকে কিছু ম্যাথ দেখব। শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করতে হয়। এই কোয়েশ্চেনটা প্রায়ই সৃজনশীলের গ নাম্বারে এসে থাকে, যে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করো, এবং আরেকটা ম্যাথ আসে যে শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত বের করো। তো আমরা এই ভিডিও লেসনটিতে এই দুইটা টপিক কভার করার চেষ্টা করব, পাশাপাশি বোর্ড কোয়েশ্চেনে বোর্ডে কিভাবে ম্যাথ আসে এগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো চলো শুরুতে আমরা দেখে নেই শতকরা সংযুতি কাকে বলে। আচ্ছা, তাহলে এখানে হবে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলা হয়। উদাহরণস্বরূপ, তাহলে খেয়াল করো, ধরো আমি এখানে একটা সোডিয়াম কার্বনেট যৌগ নিলাম। তো আমি এই সোডিয়াম কার্বনেটে কি বের করতে চাই? বিভিন্ন মৌলের শতকরা সংযুতি বের করতে চাই। অর্থাৎ সোডিয়াম কার্বনেটের 100%-এর মধ্যে সোডিয়াম কতটুকু আছে এইটা জানতে চাই, কার্বন কতটুকু আছে জানতে চাই, অক্সিজেন কতটুকু আছে জানতে চাই। তাহলে এগুলো কিভাবে জানতে পারি? ফর্মুলা হচ্ছে যে কোনো মৌলের শতকরা সংযুতি ইকুয়াল টু সেই মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। আচ্ছা, ধরো আমি সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের শতকরা সংযুতি যদি জানতে চাই, তাহলে কি লিখব? সোডিয়ামের শতকরা সংযুতি ইকুয়াল টু সোডিয়ামের পারমাণবিক ভর। সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক 23 ইনটু পরমাণু সংখ্যা। তাহলে সোডিয়াম পরমাণু আছে কয়টা? সোডিয়াম পরমাণুর কথা যদি চিন্তা করি, এখানে সোডিয়াম পরমাণু কয়টা আছে বলো তো? সোডিয়াম পরমাণু আছে হচ্ছে 2টা, তাই না? তাহলে মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। তাহলে যৌগের সোডিয়াম কার্বনেট যে যৌগটা আছে, এই যৌগের আণবিক ভর যদি আমরা বের করি, তাহলে কত আসে? কার্বনেটের আণবিক ভর আসে 106 গ্রাম। কিভাবে আসলো? সোডিয়াম কার্বনেট যৌগের আণবিক ভর 106 গ্রাম কিভাবে আসলো? দেখো, সোডিয়াম আছে কয়টা? সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়াম কার্বনেট। তাহলে এখানে সোডিয়ামের ভর কত? 23 ইন্টু 2 46 প্লাস কার্বনের 12 আর অক্সিজেনের 16 3 48। তো এটা যদি আমরা যোগ করি তাহলে আসবে 106 গ্রাম। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এইটা ক্যালকুলেট করে ইন্টু 100% যদি করি তাহলে কি আসবে? তাহলে সোডিয়ামের শতকরা সংযুতি আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে চলো ধাপে ধাপে আমরা সোডিয়াম কার্বনেটে সোডিয়াম, কার্বন এবং অক্সিজেনের শতকরা সংযুতি কিভাবে বের করব দেখে নিই। ওকে, প্রথমে কি করব? যৌগের আণবিক ভরটা বের করে নিব। সোডিয়ামের 23 ইনটু আছে 2টা, এর জন্য 2 দিয়ে গুণ দিব। এরপরে হচ্ছে কার্বনের ভর হচ্ছে 12 লিখলাম। অক্সিজেনের আছে ভর হচ্ছে 16, আছে 3টা, তাহলে 16 3 48। আচ্ছা, এরপরে কত আসে? আচ্ছা, তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা পেয়ে গেলাম 106 গ্রাম। ওকে, এরপর যদি আমি সোডিয়ামের শতকরা সংযুতি বের করতে চাই, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা কয়টা আছে? 2টা আছে, এর জন্য 2 দিয়ে গুণ দিব, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। তাহলে যৌগের আণবিক ভর লিখলাম ইনটু 100%। তাহলে সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়াম আছে 43.33%। একইভাবে কার্বনের শতকরা সংযুতি কিভাবে বের করব? কার্বনের পারমাণবিক ভর ইনটু কার্বন আছে কয়টা? একটা, এর জন্য 1 দিয়ে গুণ দিব। এরপরে যৌগের আণবিক ভর কত? 106, এটা দিয়ে যদি গুণ দেই তাহলে আসে 11.32%। একইভাবে অক্সিজেনের শতকরা সংযুতি আসছে 45.28%। আচ্ছা, তাহলে দেখো, রাজশাহী বোর্ড 2022-এ একটা কোয়েশ্চেন এসেছিল, কি উদ্দীপকের বিক্রিয়াটির শতকরা সংযুতি উদ্দীপকের বিক্রিয়কটির শতকরা সংযুতি নির্ণয় করো। তো আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া যা দিয়ে শুরু করা হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে
রাসায়নিক বিক্রিয়া যা দিয়ে শুরু করা হয় তাকে বলে বিক্রিয়ক। তাহলে এই পাশে KClO3 এইটাকে আমরা বলতেছি বিক্রিয়ক। হ্যাঁ, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এই বিক্রিয়কের শতকরা সংযুতি। তাহলে KClO3 এর শতকরা সংযুতি যদি আমরা বের করতে চাই, তাহলে KCl3 এর কি বের করতে হবে? আগে আণবিক ভর বের করে নিতে হবে। KCl এর আণবিক ভর যদি বের করতে চাই, KClO3 পটাশিয়ামের ভর কত? 39। এরপরে Cl অর্থাৎ ক্লোরিনের কত? 35.5 এবং অক্সিজেন আছে, অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু 3, তাহলে আসছে 48। তো এইটা প্রথমে আমাদের যোগ করতে হবে। তো চলো আমরা ধাপে ধাপে ম্যাথটা দেখে নিই। হ্যাঁ, তাহলে আণবিক ভর কত আসলো? 122.5 গ্রাম। এরপরে কি করব? পটাশিয়ামের শতকরা সংযুতি। ফর্মুলা কি ছিল? যে পটাশিয়ামের পারমাণবিক ভর আমরা জানি 39, তাহলে এখানে 39 দিলাম। আছে কয়টা? একটা, এর জন্য 1 দিয়ে গুণ দিয়েছি। এরপরে যোগের আণবিক ভর হচ্ছে 122.5 ইন্টু 100 করলে আসে 31.84%। একইভাবে ক্লোরিনের যদি আমরা শতকরা সংযুতি বের করতে চাই, তাহলে কি করব? ক্লোরিনের শতকরা সংযুতি ইকুয়াল টু ক্লোরিনের পারমাণবিক ভর। ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5, তাই না? আচ্ছা, ক্লোরিন পরমাণু আছে কয়টা? একটা আছে, তাহলে 1 দিয়ে গুণ দিব, ডিভাইডেড বাই যোগের আণবিক ভর হচ্ছে 122.5 ইন্টু 100%। তো এইটা যদি করি, যেটা আসবে ওইটা হবে ক্লোরিনের শতকরা সংযুতি, তাই না? ওকে, তাহলে দেখো ক্লোরিনের শতকরা সংযুতি আসে 28.97%। আচ্ছা, একইভাবে অক্সিজেনেরটা যদি বের করি, তাহলে কত আসে? 39.18%। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখব শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করা। এটা কিভাবে করে? তো চলো দেখো, স্থূল সংকেত বলতে কি বোঝায়? যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ পায় তাকে স্থূল সংকেত বলা হয়। ধরো আমি হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 2টা, তাহলে এখানে স্থূল সংকেত আমি কি লিখতে পারি? স্থূল সংকেত লিখতে পারি HO। কেন HO লিখবো? কারণ এখানে দেখো এই হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 2টা, তো সর্বনিম্ন সংখ্যা কত? 2। 2 দিয়ে যদি 2 রে ভাগ করি, তাহলে অনুপাতের মাধ্যমে আমরা কি লিখতে পারি? HO লিখতে পারি। আচ্ছা, ওকে, স্থূল সংকেত বের করার নিয়ম। তো প্রথমে কি করব? আমরা একটা ছক টানবো। এখানে লিখবো বিষয়, মৌল 1, 2, যদি মৌল 3টা থাকে তাহলে আরেকটা ঘর হবে মৌল 3, এবং শেষে লিখবো স্থূল সংকেত। তো ফার্স্টে আমাদের কোশ্চেনে মৌলের শতকরা সংযুতি দেয়া থাকবে, আর যদি না দেয়া থাকে তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে শতকরা সংযুতিটা বের করব। তো মৌল 1 এর শতকরা সংযুতি এখানে লিখবো, মৌল 2 এর শতকরা সংযুতি লিখবো। এরপরের কাজ হচ্ছে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। তো মৌল 1 এর যে পারমাণবিক ভর আসবে, মৌল 1 এর পারমাণবিক ভর দিয়ে শতকরা সংযুতিকে ভাগ দিব, ভাগ দিয়ে ভাগফল যেটা আসে ওইটা এই পাশে কালেক্ট করব। একইভাবে মৌল 2 এর বেলায়ও সেম কাজ করব। এরপরে কি করব? আমরা দেখব এই যে 2টা ভাগফল এসেছে আমাদের স্টেপ 2 থেকে, এই স্টেপ 2 থেকে যে আমাদের ভাগফলটা আসবে, এই ভাগফলগুলোর মধ্যে কে ছোট? তো সেই ক্ষুদ্রতম ভাগফল, প্রাপ্ত ভাগফলকে আমরা ক্ষুদ্রতম ভাগফল দিয়ে যদি ভাগ করি তাহলে একটা সংখ্যা পাবো। এরপরে ওই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো যদি তাদের সংকেতের নিচে বসিয়ে দেই, তাহলে আমরা স্থূল সংকেত বের করব। তো চলো এই রিলেটেড একটা এক্সাম্পল আমরা দেখে নেই। আচ্ছা, দেখো বলছে কোন যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি। হাইড্রোজেন আছে 2.4%, 0.4%, সালফার 32.65, অক্সিজেন 65.30%। অর্থাৎ আমাদের এখানে শতকরা সংযুতি দেয়াই আছে, তাই না? তাহলে আমাদের ছকটি কি হবে? যে হাইড্রোজেন আছে, হ্যাঁ, তাহলে প্রথম স্টেপটা কি ছিল? শতকরা সংযুতি। হাইড্রোজেনের শতকরা সংযুতি কত দেয়া আছে? 2.04% লিখলাম। সালফারের শতকরা সংযুতি কত দেয়া আছে? 32.65% লিখলাম। এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত দেয়া আছে? 65.3% লিখলাম। এরপরের কাজ হচ্ছে শতকরা সংযুতিকে, হ্যাঁ, স্টেপ নাম্বার 2 দেখো, শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব।
তো হাইড্রোজেনের শতকরা সংযুতি কত ছিল 2.04%। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, যদি ভাগ দেই তাহলে ভাগফল কত আসে, ভাগফল আসে 2.04। একইভাবে সালফারের সালফারের শতকরা সংযুতিতে আছে 32.65, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, যদি ভাগ দেই তাহলে আমাদের ভাগফল কত আসলো 1.02। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে কত আসে, অক্সিজেনের শতকরা সংযুতি কত দেয়া আছে 65.30, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 দিয়ে যদি ভাগ দেই তাহলে ভাগফল কত আসলো 4.08। এরপর দেখো স্টেপ 3 এর কাজ কি, প্রাপ্ত ভাগফল। এখানে ভাগফল কত পেয়েছি হাইড্রোজেনের জন্য 2.04 লিখবো। এরপরে স্টেপ 2 তে ক্ষুদ্রতম ভাগফল কত ছিল 1.02 না, তাহলে 1.02 দিয়ে যদি ভাগ দেই তাহলে আসে 2। এরপরে মৌল 2 এর ক্ষেত্রেও সেম কাজ করব, প্রাপ্ত ভাগফল ছিল 1.02 লিখলাম, ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করব তাহলে আসে 1। একইভাবে অক্সিজেনের জন্য অক্সিজেনের প্রাপ্ত ভাগফল ছিল 4.08 এবং ক্ষুদ্রতম ভাগফল দিয়ে যদি ভাগ করি তাহলে আসে 4। এরপরে কি করব, আমাদের সংকেত যেটা আছে HSO4, এইটার মাঝে এই যে আমরা স্টেপ 3 থেকে যে সংখ্যাগুলো পেয়েছি এটা তাদের সংকেতের নিচে বসিয়ে দিব। হাইড্রোজেনের পেয়েছি 2, তাহলে হাইড্রোজেনের সংকেতের নিচে 2 লিখব, প্রতীকের নিচে 2 লিখব। সালফারের জন্য 1 পেয়েছি 1 লিখব, অক্সিজেনের জন্য 4 পেয়েছি 4 লিখব। তাহলে কি দাঁড়ালো, তাহলে স্থূল সংকেত দাঁড়ালো H2SO4। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো আরেকটা প্রবলেম দেওয়া আছে যে হাইড্রোজেন আছে 11.11%, অক্সিজেন আছে 88.89%, স্থূল সংকেত বের করতে হবে। তাহলে আমাদের স্টেপটা কি ছিল, 1 নাম্বার স্টেপ ছিল আমরা এখানে লিখব বিষয়, তাই না, এখানে বিষয় লিখব। এরপরে কি লিখব, এরপরে হচ্ছে মৌল 1 মৌল 2, মৌল 1 হচ্ছে হাইড্রোজেন, মৌল 2 কে ছিল, মৌল 2 হচ্ছে অক্সিজেন। আর এই পাশে কি লিখবো, এই পাশে লিখবো স্থূল সংকেত। এরপরে যদি আমরা কাজ করি, স্টেপ নাম্বার 1 এ কি ছিল, স্টেপ নাম্বার 1 ছিল যে শতকরা সংযুতি লিখবো। হাইড্রোজেনের জন্য দেওয়া আছে 11.11%, অক্সিজেনের জন্য দেওয়া আছে 88.89%। আচ্ছা, তাহলে শতকরা সংযুতি লিখলাম। স্টেপ নাম্বার 2টা কি ছিল, যে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ দেয়া। তাহলে শতকরা সংযুতি হচ্ছে 11.11 আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, যদি ভাগ দেই তাহলে ভাগফল কত আসবে, ভাগফল আসবে 11.11%। একইভাবে অক্সিজেনের জন্য ভাগফল আসবে 11.11। হ্যাঁ, এরপরে যদি এটা অক্সিজেনের জন্য করি তাহলে কি আসে, অক্সিজেনের পারমাণবিক শতকরা সংযুতি হচ্ছে 88.89 ডিভাইডেড বাই পারমাণবিক ভর হচ্ছে কত 16, তাহলে 16 দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে একটা আনসার ডিজিট আসবে। এরপরে কি করব, স্টেপ 3 তে আমরা ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করব। তো চলো আমরা সলভটা দেখে নেই। আচ্ছা, সলভটা এখানে করা নেই, তো তোমাদের এই ম্যাথটা এইচডব্লিউ থাকবে এবং তোমরা এইচডব্লিউটা করে আমাদের স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের পেজে পোস্ট করতে পারো। আচ্ছা, ডেসক্রিপশনটা, পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আচ্ছা, এরপরে দেখো শতকরা সংযুতি থেকে কিভাবে আণবিক সংকেত বের করতে হয়। তো যৌগে পরমাণুগুলোর প্রকৃত অনুপাতই হচ্ছে আণবিক সংকেত। আণবিক সংকেতটা কিভাবে বের করব, প্রথমে স্থূল সংকেতের ভর বের করব, বের করে নিচে এন লিখব। এনটা কি, এন দ্বারা বোঝানো হয় যে আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। এটা যদি করি তাহলে আমাদের আণবিক সংকেত এন এর ভ্যালুটা জানা যাবে এবং এন এর ভ্যালু যখন জেনে যাব তখন স্থূল সংকেতটা বের করে এন এ যে ডিজিটটা পাবো এটা দিয়ে যদি স্থূল সংকেতে সবাইকে গুণ করে দেই তাহলে আণবিক সংকেত পাওয়া যাবে। আচ্ছা, তো এটা বোঝার জন্য দিনাজপুর বোর্ড 2022-এর একটা ম্যাথ আমরা সলভ করব। খেয়াল করো কি আছে। তো আমাদের বলেছে হাইড্রোজেন ক্লোরিন
অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগে হাইড্রোজেন আছে 0.995%, ক্লোরিন আছে 35.323% এবং যৌগটির আণবিক ভর দেয়া আছে 100.5। আচ্ছা, আমাদের বলেছে উদ্দীপকে একে উল্লেখিত যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব, দেওয়া আছে লিখব হাইড্রোজেনের সংযুতি যত লিখলাম, ক্লোরিনের সংযুতি লিখে নিলাম, অক্সিজেনের শতকরা সংযুতি লিখলাম। খেয়াল করে দেখবে যে অক্সিজেন হাইড্রোজেনের শতকরা সংযুতি আমাদের দেয়া ছিল, ক্লোরিনেরটা দেয়া ছিল, অক্সিজেনেরটা দেয়া নেই, তাই না? তো অক্সিজেনের শতকরা সংযুতিটা আমরা কিভাবে বের করতে পারি? তো কোনো যৌগের যারা যে সকল পরমাণু আছে তাদের সবার যোগফল হতে হবে 100, তাই না? তাহলে 100 থেকে যদি আমরা হাইড্রোজেন যতটুকু আছে প্লাস ক্লোরিন যতটুকু, ক্লোরিনের সংযুতি যত আছে, তো এইটা যদি বাদ দিয়ে দেই তাহলে কি পাওয়া যাবে? তাহলে অবশিষ্ট যে সংযুতিটা থাকে সেটা কার হবে? সেটা অক্সিজেনের হবে। তো এভাবে আমরা সহজেই অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে পারি। আচ্ছা, এরপরে কি করব? এরপরে আগের মতো স্থূল সংকেতের যে স্টেপটা ছিল, হাইড্রোজেনের শতকরা সংযুতি যা ছিল লিখব, ক্লোরিনের শতকরা সংযুতি যা ছিল লিখব, অক্সিজেনের শতকরা সংযুতি যা আছে লিখব। এরপরে কাজ কি? শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ দেওয়া। তো হাইড্রোজেনের শতকরা সংযুতিকে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 দ্বারা ভাগ দিব, ভাগফল কালেক্ট করব। সেম ভাবে ক্লোরিনের শতকরা সংযুতিকে ক্লোরিনের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব, ভাগফল কালেক্ট করব। আচ্ছা, অক্সিজেনের শতকরা সংযুতিকে অক্সিজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব, ভাগফল কালেক্ট করব। স্টেপ 3 তে কি করব? প্রাপ্ত ভাগফলকে স্টেপ 2 তে যে আমরা ক্ষুদ্রতম ভাগফল পেয়েছিলাম সেটা দ্বারা ভাগ করব। তাহলে এখানে ভাগফল ছিল 0.995, ক্ষুদ্রতম ভাগফলও 0.995, তাহলে এটা দিয়ে যদি ভাগ করি আসে 1। একইভাবে ক্লোরিনের জন্য 1 এসেছে, অক্সিজেনের জন্য 4 এসেছে। এরপরে আমরা কি করব? স্থূল সংকেত নির্ণয় করার জন্য মৌলগুলোকে পাশাপাশি সাজিয়ে যেটা যতটুকু এসেছে বসিয়ে দেব। তো হাইড্রোজেনের 1 আসে, লেখার দরকার নেই, ক্লোরিনেরও 1 আসে, লেখার প্রয়োজন নেই, অক্সিজেনের 4 আসে, তাই নিচে 4 বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার আণবিক সংকেত কি হবে? স্থূল সংকেত ইন্টু এন। এবার স্থূল এন এর ভ্যালু কিভাবে বের করব? এন এর ভ্যালু বের করার জন্য আমাদের যৌগটার স্থূল সংকেতের ভর বের করতে হবে। তো স্থূল সংকেতের ভর বের করে আমরা দেখলাম 100.5 আসে। সেম ভাবে আমরা যদি যৌগটির আণবিক সংকেতের ভর বের করতে চাই, হ্যাঁ, এই যে এখানে ফর্মুলাটা লেখা আছে যে n = আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। তাহলে এনটাকে এক পাশে করে যদি করি তাহলে আনসার আসে, n এর ভ্যালু আসে 1। তাহলে এই যৌগটার ক্ষেত্রে স্থূল সংকেতের ভর যদি দেখো যে n এর ভ্যালু 1 এসেছে, এর মানে স্থূল সংকেত যা যৌগটির আণবিক সংকেতও সেমই হবে। ওকে, আশা করি আজকের ভিডিও লেসনটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি আজকের ভিডিও লেসনটি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি